আমি দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা এবং বাজেট বিষয়ে একটি রিপোর্ট দেখতে চাই। রিপোর্টটি তৈরি করেছেন আমাদের সহকর্মী সেলিম মালিক। দেশের সামষ্টিক অর্থনীতি এক কঠিন সন্ধিক্ষণে। একদিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, অন্যদিকে দীর্ঘস্থায়ী সংকটের গভীর ক্ষত। বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক বলছে, চলতি 2025-26 অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 4% মতো, আর IMF এর পূর্বাভাস 4.7%। অথচ সরকারের লক্ষ্যমাত্রা ছিল 5.5%। প্রবৃদ্ধির এই ধীরগতির সরাসরি মাসুল গুনছেন সাধারণ মানুষ, এমনকি যারা একসময় নিম্ন ও মধ্যবিত্ত ছিলেন তারাও আছে দিশেহারা। মানুষের এই দুর্দশার মূলে রয়েছে মূল্যস্ফীতি। সরকারের লক্ষ্য ছিল চলতি অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনা। বিবিএস এর পরিসংখ্যান বলছে, গত মার্চ মাসে মূল্যস্ফীতি ছিল 8.71%, যা এপ্রিলে বেড়ে 9.04% উঠেছে। বিশ্বব্যাংকের পূর্বাভাস, অর্থ বছর শেষেও এই হার 9%-এর ঘরেই থাকবে। নিত্যপণ্যের অতিমূল্যে মানুষের পকেট যখন খালি, সরকারের কোষাগারও তখন প্রায় শূন্য। চলতি অর্থ বছরের মাত্র 9 মাসেই রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 98,000 কোটি টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। কর ও জিডিপির অনুপাত নেমে এসেছে 7%-এর নিচে। অর্থমন্ত্রী নিজেও সংসদে স্বীকার করেছেন, বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি মোটেও অনুকূলে নেই। বর্তমান ট্যাক্স জিডিপিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে সবার নিচে, সর্বনিম্ন। মানে যেটা নিম্ন গতি ছিল দারিদ্র্যের হারটা, এখন এটা উপরের দিকে উঠতেছে। এইভাবে এটা একেবারে লো লেভেল একটা ইকুইলিব্রিয়ামে চলে গেছে। এখান থেকে আমাকে তুলে আনতে হলে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যবসার পরিবেশ যে ভালো নেই তার বড় উদাহরণ পুঁজিবাজার। গত 6 মে পর্যন্ত ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে 6,79,000 কোটি টাকা, আর 4 থেকে 6 মে পর্যন্ত এই 3 কার্যদিবসের লেনদেনেই বাজার হারিয়েছে 6,300 কোটি টাকার বেশি। আন্তর্জাতিক সংস্থা MSCI এর তথ্য বলছে, এই বাজারে দীর্ঘমেয়াদে 100 টাকা বিনিয়োগ করলে ফেরত আসে মাত্র 41 টাকা। বিশ্বের উদীয়মান বাজারগুলোতে যেখানে বিনিয়োগ করলে লাভ হয়, সেখানে দেশের বাজারে বিনিয়োগ মানেই লসের আশঙ্কা। ব্যাংকিং খাতের চিত্র আরও উদ্বেগজনক। গত বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছিল 6,44,000 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় 36%। যদিও গত বছর শেষে বিশেষ পুনর্গঠন নীতির কৌশলে কাগজে কলমে তা 5.5 লাখ কোটিতে নামিয়ে আনা হয়েছে, তবে বাস্তবতা হলো এশিয়া মহাদেশে খেলাপি ঋণের গড় হার মাত্র 1.5%। এমনকি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনেও এই হার 26%। অভ্যন্তরীণ এই সংকটের সঙ্গে এখন যুক্ত হয়েছে মেগা প্রকল্প ঋণের ভারী বোঝা। আগামী বাজেটে শুধু সুদ পরিশোধে বরাদ্দ রাখতে হবে 1,22,000 কোটি টাকার বেশি, যা মোট রাজস্ব বাজেটের 22%। এই সংকটের মধ্যে এসেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা। যুদ্ধ শুরুর আগে জ্বালানি তেল আমদানিতে খরচ বেড়েছিল 52%, আর ইরানের হরমুজ প্রণালী বন্ধের ঝুঁকিতে জ্বালানি আমদানিতে বাড়তি গুনতে হতে পারে 58,500 কোটি টাকা। অর্থনীতির এই কঠিন সময়ে ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে প্রবাসীরা। গত মার্চে ইতিহাসের রেকর্ড ভেঙে দেশে পাঠিয়েছেন $4 বিলিয়ন। চলতি অর্থ বছরে এখন পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে প্রায় $29 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় প্রায় 20% বেশি। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ভর করে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছাড়িয়েছে $30 বিলিয়ন। ফলে আমদানির চাপ সত্ত্বেও ডলারের দাম 122 থেকে 125 টাকার আশেপাশে স্থিতিশীল রয়েছে। রেমিটেন্স কিছুটা স্বস্তি দিলেও রপ্তানি আয় কমছেই। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে মোট $3,940 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 2% কম। তবে রপ্তানি খাতে বড় আঘাত আসছে আগামী নভেম্বরে। এলডিসি থেকে উত্তরণের ফলে বাংলাদেশ হারাবে দীর্ঘদিনের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO বলছে, এতে বাংলাদেশের রপ্তানি 14% পর্যন্ত কমে যেতে পারে, যার আর্থিক ক্ষতি $8 বিলিয়ন। ধন্যবাদ সেলিম মালিককে।